হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং নতুন নতুন দশম শ্রেণীতে ওঠার পর তোমরা নিশ্চয়ই বিজ্ঞান বিভাগের, বিশেষ করে আমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে বই, সেগুলো প্রত্যেকেই সংগ্রহ করেছো। তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের গণিত প্রকাশ বইটি দেওয়া হয় এবং বাকি দুটি বই নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছে, তাই তো? তো আমরা আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি ক্লাস করব, গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা তোমাদের নতুন যারা ক্লাস 10-এ উঠেছো তাদের প্রথম ক্লাস। তো সেই ক্লাস যেটা আমাদের পরিবেশের জন্য ভাবনা, কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্টের যে ক্লাস, সেটা শুরুর আগে দু একটি কথা তোমাদের বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিক যে ভৌত বিজ্ঞানের সিলেবাস, অনেকটা কিন্তু বড় সিলেবাস। সেই সিলেবাসকে এবং প্রত্যেকটি টপিক গুলো মজার মজার টপিক, প্রত্যেকটি অধ্যায় খুঁটিয়ে পড়বে, টেক্সট বুক গুলো কিন্তু খুঁটিয়ে পড়বে। সেই সঙ্গে স্পেশাল কিছু প্রশ্ন যেগুলো আমরা নিশ্চয়ই আমাদের ক্লাসে আলোচনা করব, সেগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে। আর তাছাড়া মাধ্যমিক ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের তোমার সলিউশন। তোমার প্রবলেম থাকবে, তার সমাধান তোমাদের করতে হবে, অর্থাৎ যেটাকে গাণিতিক সমস্যার সমাধান বলি আমরা। সোজা কথায় বলতে গেলে ভৌত বিজ্ঞানের অঙ্ক না করে কিন্তু কেউই 100-এর মধ্যে 100 পাবে না। সুতরাং অঙ্ক তোমাকে করতেই হবে, ভয় পেলে হবে না। সহজ অঙ্ক, সেগুলো একটুখানি বুঝে করতে হবে। যাই হোক, আমরা আমাদের আজকে মাধ্যমিক ভৌত বিজ্ঞান ক্লাসে প্রথমেই গোটা সিলেবাসটা এক নজরে দেখে নেব। আমাদের যে ভৌত বিজ্ঞান সিলেবাস মাধ্যমিকের জন্য, ক্লাস 10-এর জন্য, সেখানে দেখবে প্রথমে আমাদের অধ্যায়ের সূচনা হয়েছে পরিবেশের জন্য ভাবনা দিয়ে, অর্থাৎ আমাদের সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট, সেই পরিবেশের জন্য ভাবনা দিয়েই আমাদের অধ্যায় শুরু। এবং তারপরে আমাদের রয়েছে বিহেভিয়ার অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের আচরণ। তারপরে গ্যাসের আচরণের পরেই আমাদের একটি রাসায়নিক গণনার যে চ্যাপ্টার, ওখানে কিন্তু পুরোটাই একদম গাণিতিক সমস্যা। তো এই 3 নম্বর যে চ্যাপ্টার, তারপরেই আমাদের 4 নম্বর অধ্যায় রয়েছে তাপের ঘটনা সমূহ, তাপ, হিট। ঠিক তাপের পরে পরে রয়েছে আমাদের আলোক বিজ্ঞান, যেটা একটা অনেক বড় চ্যাপ্টার, খুব সুন্দর চ্যাপ্টার। যখন হবে দেখবে খুব ভালো লাগবে আমাদের। তারপরে আমাদের রয়েছে আরো একটি বড় চ্যাপ্টার, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে পারো, যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চল তড়িৎ। তাহলে আমরা কি কি অধ্যায়গুলো রয়েছে আরো একবার বলে নিই প্রথম থেকে। সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনা সমূহ, এবং তারপরে পরেই রয়েছে তোমার আলোক বিজ্ঞান, বললাম একটা বড় অধ্যায়। আরো একটি বড় অধ্যায় চল তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। এর ঠিক পরে পরে আমরা দেখব যে আমাদের যে পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস, সেটা রয়েছে। অ্যাটমিক নিউক্লিয়াস শেষ করতে করতে আমাদের চলে আসবে ওখানে বিভিন্ন তোমার পদার্থের যে ভৌত রাসায়নিক ধর্মসমূহ, তোমার সেই প্রপার্টিজ গুলোতে অনেকগুলো ছোট ছোট চ্যাপ্টার, যেগুলো আমাদের কেমিস্ট্রির অন্তর্গত, সেই ছোট ছোট অধ্যায়গুলো ওখানে রয়েছে। বিশেষ করে তোমার পিরিয়ডিক টেবিল রয়েছে ওখানে, পর্যায় সারণী যেটাকে আমরা বলি। ওখানে রয়েছে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, যেটা আয়নীয় ও সমযোজী বন্ধন। তারপরে আমাদের ওখানে জানতে হবে কারেন্ট ইলেকট্রিসিটি, যেটা অর্থাৎ তড়িৎ প্রবাহ ও কেমিক্যাল ইকুয়েশন, রাসায়নিক বিক্রিয়া যেটা। সেই সঙ্গে তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা অজৈব রসায়ন, সেখানে কয়েকটি গ্যাস প্রস্তুতি, কয়েকটি অ্যাসিড প্রস্তুতি, বিশেষ করে গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেন গ্যাস, ওখানে রয়েছে হাইড্রোজেন সালফাইড গ্যাস, ঠিক আছে। অ্যাসিডের মধ্যে HCl, তোমার নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো প্রস্তুতি এবং তাদের জেনারেল কিছু প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব। পরিশেষে একদম শেষের দিকে আমরা যদি লক্ষ্য করি, সেখানে ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে রয়েছে আমাদের মেটালার্জি, যেটা ধাতুবিদ্যা, খুব সহজ চ্যাপ্টার। সেখানে কয়েকটি মেটাল নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে, তাদের আকরিকের নাম এবং আরো বেশ কিছু প্রপার্টিজ মেটালগুলোর রয়েছে আমাদের। এবং একদম লাস্টে রয়েছে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের শেষ অধ্যায় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, এবং সেটা দিয়ে আমাদের গোটা ভৌত বিজ্ঞান চ্যাপ্টারটা কিন্তু মানে বইটা শেষ হয়ে, সিলেবাসটা শেষ হয়েছে। তাহলে বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং, মজার মজার বিষয় নিয়ে কিন্তু থাকছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান। সুতরাং দেরি না করে আমরা খুব শীঘ্রই শুরু করব আমাদের যাদের
আগামী মাধ্যমিক 2027-এর ক্যান্ডিডেট যারা, সেই 2027 মাধ্যমিকের শিক্ষার্থীদের লক্ষ্যেই শুরু করব আমাদের ক্লাস। তো চলো দেরি না করে আজকে শুরু করি আমাদের প্রথম অধ্যায় ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা। দেখো, ইতিমধ্যে আমি বলে দিই, পরিবেশের জন্য ভাবনা, যেটাকে আমরা বলি ইংরেজিতে কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট। পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা এই অংশটি যখন আমরা টেক্সট বুক খুলে দেখে নেব একবার, এক ঝলক যদি আমি সামারি বলতে পারি, সার সংক্ষেপ বলতে পারি, তাহলে আমরা প্রথমেই এখানে দেখে নেব বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন স্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক তারপরেই তোমার থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবং এই বায়ুমণ্ডলের যে স্তর, 5টা স্তরের কথা বললাম, তারপরে আমাদের রয়েছে ওজোন স্তর নিয়ে আলোচনা, যেখানে ওজোন স্তর সৃষ্টি কি করে, ওজোন স্তরে ওজোন গ্যাস সৃষ্টি কি করে হয়, ওজোন স্তর সৃষ্টির তোমার ওজোন স্তর ধ্বংস কি করে হয়, এবং ওজোন স্তর মানে ওজোন স্তরের ওজোন যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পরিবেশের উপর তার কি কি প্রভাব পড়ে সেই নিয়ে রয়েছে বিশদ আলোচনা। ঠিক তারপরেই রয়েছে আমাদের গ্রিন হাউস গ্যাস এবং তোমার সেই সঙ্গে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এবং সেই সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং এর তোমার প্রতিকারের কি কি উপায়, তার কুফলগুলোই বা কি কি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা দেখব ওখানে রয়েছে আমাদের শক্তির যথাযথ ব্যবহার, রয়েছে আমাদের স্থিতিশীল উন্নয়ন, সেই সঙ্গে বিভিন্ন রকমের যে তাপনমূল্য জ্বালানি, তোমার বায়োগ্যাস, তাদের উপাদান ব্যবহার, এগুলো রয়েছে। শেষের দিকে দেখবে সিবিএম, কোল বেড মিথেন যেটা, সেটা, এবং ফায়ার আইস বা মিথেন হাইড্রেট যেটাকে আমরা বলি, সেই ফায়ার আইস দিয়েই শেষ হয়েছে ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। তো ক্লাসটি শুরু করার আগেই তোমাদের বলে দিই, ইতিমধ্যেই আমাদের চ্যানেলে, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে, ইতিমধ্যেই পরিবেশের জন্য ভাবনার পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস অলরেডি ফুল ক্লাস কিন্তু দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে। তোমরা আই বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে একবার দেখে নেবে। পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এখানে স্পেসিফিক কিছু কোশ্চেন নিয়ে আজকে এখান থেকে মাধ্যমিক 2027 যারা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই চলো দেখে নেওয়া যাক পরিবেশের জন্য ভাবনা এই অংশে একটুখানি তোমাদের দেখো, ওখানে উষ্ণতার তারতম্যের জন্য বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর, তার স্তরগুলোর আমি জাস্ট জিস্ট করে একটু বলে দিই তোমাদের। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এখানে ট্রপোস্ফিয়ার যেটা দেখবে, ভূপৃষ্ঠের একদম উপরিতল থেকে মোটামুটি 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানে মোটামুটি তোমার প্রতি 1 কিলোমিটার যদি উপরে ওঠো, নিচের দিক থেকে 1 কিলোমিটার উপরে উঠলে দেখবে উষ্ণতা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। ঠিক আছে, এখানে তোমার রীতিমতো মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো দেখা যায়। তাই এই অঞ্চলটিকে আমরা বলবো, ট্রপোস্ফিয়ারকে বলবো ক্ষুব্ধ মণ্ডল। ঠিক তার উপরে রয়েছে, অর্থাৎ 17 কিলোমিটার থেকে মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তর, তাকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। মনে রেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো রকম মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো দেখা যায় না, যার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলবো শান্ত মণ্ডল। ঠিক আছে, আর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে, লাস্ট যে সীমানা, সেই সীমানাটাকে আমরা বলবো স্ট্র্যাটোপজ। এবারে স্ট্র্যাটোপজের পর থেকে মোটামুটি যে স্তর শুরু হয়েছে সেটা মেসোস্ফিয়ার, আর এই মেসোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু ধীরে 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 কমতে থাকে, এবং এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। কোন স্তর? মেসোস্ফিয়ার। ঠিক আছে, মোটামুটি দেখবে -95 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এই মেসোস্ফিয়ারের উষ্ণতা। মেসোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে সেটাকে আমরা বলবো মেসোপজ, এবং মেসোপজের ওপর থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মো শব্দটি শুনেই বুঝতে পারছো তোমরা যে এই থার্মোস্ফিয়ারের উষ্ণতা প্রথম দিকে খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, তারপরে কিন্তু বৃদ্ধির হারটা কিছুটা কমে যায়। তো যাই হোক, এখানে মোটামুটি 1200 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায় এই থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, থার্মোস্ফিয়ারের ওপরে আবার রয়েছে এক্সোস্ফিয়ার,
যেটা বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর এবং যেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা মোটামুটি 1240 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের জন্য যে স্তরে ভাগ করি আমরা, সেই 5টা মূল স্তর। এবারে এখান থেকে বেসিক্যালি তোমাদের মনে রাখতে হবে যে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার বলছি আমরা, অর্থাৎ স্ট্রপোস্ফিয়ারের ওপরে মোটামুটি 16 বা 17 থেকে 50 কিলোমিটারের মধ্যে বা 40 কিলোমিটারের মধ্যে বলতে পারো, এই অঞ্চলটুকুতে সবচেয়ে বেশি পরিমাণে ওজোন গ্যাস উৎপন্ন হয়। O3 ওজোন হচ্ছে অক্সিজেনেরই একটা রূপভেদ, একটু পরেই সে আলোচনায় আসছে আমি। এই O3 কে আমরা বলবো ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাস পাওয়া যায় কোথায়? সবচেয়ে বেশি প্রায় 90% ওজোন পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসের মূল যে কোয়েশ্চেন, যে আলোচনা, প্রথমে আমরা বলবো ওজোন স্তর, ওজোন স্তরে ওজোন গ্যাস সৃষ্টি কিভাবে হয়। তাহলে প্রথমে আমরা জানবো, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়। দেখো, আমি একটু আগেই বলে নিলাম যে অক্সিজেনের একটি রূপভেদ, যেটা অক্সিজেনের সংকেত O2, ওজোন গ্যাসের বেলায় আমরা লিখবো জাস্ট একটা অক্সিজেন পরমাণু বেশি থাকে, O3। ওজোন মিন্স O3। তাহলে ওজোন সৃষ্টি কিভাবে হয় না, আমাদের সূর্য থেকে যে ইউভি রে আসে, আলট্রাভায়োলেট রে গুলো আসে, সেগুলো কি করে না অক্সিজেনকে প্রথমে ভেঙে দেয়, দিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। O2 ইউভি রে ভেঙে দেয়, দিয়ে 2O, এটা অক্সিজেন কি হয়, পরমাণুতে পরিণত হয়। ঠিক আছে, এই অক্সিজেন পরমাণুগুলো পরবর্তীকালে আবার বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে একটা পরমাণু যুক্ত হয়, হয়ে কি করে O3, ব্যাস হয়ে গেল বায়ুমণ্ডলে ওজোন গ্যাস সৃষ্টি। তাহলে বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন আমরা পাই, সেটা সৃষ্টি কিভাবে হয় বললে দুটো জাস্ট লাইন। একটা হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মির যে ফোটন কণা, সেই অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে প্রথমে অক্সিজেনকে ভেঙে দিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত করে, আর সেই অক্সিজেন পরমাণুটা আবার কি করে, আর একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে O3 বা অক্সিজেনের একটি রূপভেদ, বা যাকে আমরা ওজোন নামে চিনি, সেই ওজোন গ্যাস তৈরি করে। এটা গেল ওজোন সৃষ্টির কারণ। এবারে দেখো, পরীক্ষায় আরেকটি প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে ধ্বংসের কারণ, ওজোন স্তর কেন ধ্বংস হচ্ছে। তাহলে সৃষ্টি হলো, এবারে সৃষ্টির পরে আমরা জেনে নেব ওজোন স্তর ধ্বংস কি করে হয়। দেখো, বর্তমানে আমরা বিভিন্ন রকম বায়ু দূষক গ্যাস বায়ুমণ্ডলকে দূষিত করে চলেছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক একটি গ্যাস, যেটাকে আমরা CFC বলি, ক্লোরোফ্লুরোকার্বন। আর এই ক্লোরোফ্লুরোকার্বনটাই কিন্তু ওজোন স্তর ধ্বংসের জন্য অনেকটাই দায়ী। ঠিক আছে, তো পরীক্ষা অনেক সময় কোশ্চেনটা ঘুরিয়েও দেয় যে ওজোন স্তর ধ্বংসে CFC বা ক্লোরোফ্লুরোকার্বনের ভূমিকা আলোচনা করো। সেই উত্তরটাই তোমাদের এখন আমি দেব। তো দেখো, আমরা প্রথমেই CFC যেটা, সেই CFCর সঙ্গে কি হয় না, সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেই সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো CFCর সঙ্গে বিক্রিয়া করে কি করে না, ক্লোরোফ্লুরোকার্বন একটি হচ্ছে CFCl3, এটা একটা CFC। ক্লোরোফ্লুরোকার্বন এটা সূর্যের ইউভি এর সঙ্গে, আল্ট্রাভায়োলেট রে ইউভি এর সঙ্গে বিক্রিয়া করে কি করে না, তৈরি করে CFCl2 এবং তার সঙ্গে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু। এটা হচ্ছে সক্রিয়, অত্যন্ত অ্যাক্টিভ সক্রিয় ক্লোরিনের পরমাণু। ঠিক আছে, এই হচ্ছে মেন দায়ী ওজোন স্তর ধ্বংসের। তাহলে CFC কি করে, অতিবেগুনি রশ্মির দ্বারা ভেঙে যায়, ভেঙে গিয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু পরবর্তীতে গিয়ে কি করে না, সক্রিয় ক্লোরিন পরমাণু O3 গ্যাসকে কি করে না, Cl, এই যে সক্রিয়, ওজোন গ্যাসকে ভেঙে দেয়, O3 কে ভেঙে দিয়ে ClO এবং তার সঙ্গে O2 উৎপন্ন করে। এটাও কিন্তু সক্রিয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন মনোক্সাইড, ক্লোরিন মনোক্সাইড বলা হয় এটাকে। এই ক্লোরিন মনোক্সাইড এরও কিন্তু ওজোন গ্যাসকে ভাঙার ক্ষমতা রয়েছে, O3 কে। এও আবার ClO, এটাও আবার কিন্তু ক্লোরিন গ্যাসকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি করে না, ক্লোরিন, এবং দেখো এখানে ক্লোরিন উৎপন্ন হয়, সক্রিয় ক্লোরিন, কিন্তু এটাও সক্রিয়, যেটা উৎপন্ন হয় সেটাও সক্রিয়, আর কি হয় 2O2 উৎপন্ন হয়। এইভাবে দেখো, এখানে ওজোন গ্যাস ভাঙছে, এখানে ওজোন গ্যাস ভাঙছে,
কার দ্বারা ভাঙছে? সব কিন্তু এই সক্রিয় ক্লোরিন পরমাণুর জন্য ভাঙছে। এবং ফাইনালি দেখো আবার সক্রিয় ক্লোরিন পরমাণু একটা পেয়ে গেলাম, মানে এই আবার ওজোন গ্যাসকে ভাঙবে। পরীক্ষা করে দেখা যায় একটি সক্রিয় ক্লোরিন পরমাণু প্রায় লক্ষাধিক ওজোন অণুকে বিয়োজিত করতে পারে। এইভাবে সিএফসি ইউভি বা সূর্যের যে অতিবেগুনি রশ্মি তার সাহায্যে বিয়োজিত হয়ে প্রথমে যে সক্রিয় ক্লোরিনটা উৎপন্ন করে, ক্লোরিন পরমাণুটি উৎপন্ন করে, সেটা ধাপে 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 কিন্তু আমাদের মাথার উপরে যে ছাতার মতো ওজোন স্তর রয়েছে তাকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে। যে ছিদ্রগুলো ওজোন স্তরে দেখা যায় সেই ছিদ্রগুলোকে আমরা বলবো ওজোন হোল বা ওজোনের ছিদ্র। এবং খুব দুর্ভাগ্যের বিষয় এই যে এই ওজোনের ছিদ্রের মধ্য দিয়ে সূর্যের যে ভয়ঙ্কর অতিবেগুনি রশ্মি যেটা ওজোন স্তর শোষণ করে নিত, সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু এখন সরাসরি ইউভি রে গুলো পৃথিবীর ভূপৃষ্ঠে চলে আসছে, যেখানে আমাদের জীবকুল আমরা বসবাস করি। তাহলে এইভাবে ওজোন স্তর কিন্তু ধ্বংস হয়ে চলেছে। তাহলে পরীক্ষায় প্রশ্নের দুটো উত্তর আমরা পেলাম, একটা হচ্ছে ওজোন কি করে সৃষ্টি হয়, আর একটা হচ্ছে ওজোন কি করে ধ্বংস হয়। এবারে ওজোন ধ্বংস হলে আমাদের কি ক্ষতি হয়, নেক্সট আলোচ্য বিষয় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মাধ্যমিকে বারবার শোনা যায়, দেখা যায়, সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাবটা কি? ক্ষতিকর প্রভাব কি কি এফেক্ট আমাদের মধ্যে পড়ে সেগুলো একবার শুনে নাও। নাম্বার 1 দেখো, প্রথমেই বলবো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। কি লিখলাম? উষ্ণতা বৃদ্ধি কি করে হয় না, আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারে 90% ওজোন স্তর মানে ওজোন গ্যাস পাওয়া যায়, সেখানে সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি সেগুলো শোষণ করে নেয়। ফলে কি হতো না, অতিবেগুনি রশ্মির যে তোমার হিট সেটা পৃথিবীতে কিন্তু আসতে পারতো না, কিন্তু ওজোন স্তর ধ্বংসের ফলে সেই তোমার হিটগুলো সরাসরি পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ফলে যার ফলস্বরূপ কি হয়, পৃথিবীর গড় উষ্ণতা কিন্তু বেড়ে যায়, যেটা পরবর্তীতে আমাদের আলোচ্য বিষয় গ্লোবাল ওয়ার্মিং, সেখানে ডিটেলস আমি বলে দেব। শুধুমাত্র এখন মনে রেখো ওজোন স্তর ধ্বংসের ফলে পৃথিবীর গড় টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 2, আর কি কি ক্ষতি হতে পারে না, দেখো আমাদের যে ওজোন স্তর সেটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ইউভি রে পৃথিবীতে আসছে, এসে কি করবে না আমাদের স্কিন ক্যান্সার হয়। ঠিক আছে, আমাদের চামড়াতে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। ত্বকের যে ক্যান্সার, স্কিন ক্যান্সার, সেটা কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মির জন্য হয়। তাহলে ওজোন স্তর ধ্বংসের জন্য সূর্যের যে অতি বেগুনি রশ্মি সেগুলো অনায়াসে পৃথিবীতে চলে আসছে এবং আমাদের স্কিনের উপর পড়ে স্কিন ক্যান্সার ঘটাচ্ছে। ঠিক আছে, এছাড়াও তোমার দেখবে চোখের নিচে লাল লাল ছোপ ছোপ দাগ হয়, যেটাকে আমরা বলি সানবার্ন। সানবার্ন, বার্ন মানে পোড়া, সান মানে সূর্য, অর্থাৎ সূর্যের রোদ পেয়ে আমাদের ত্বকগুলো পুড়ে লাল হয়ে যায়, সেটাকে আমরা সানবার্ন বলি। সেই সানবার্নও কিন্তু ওজোন স্তর ধ্বংসের ফলস্বরূপ দেখা যায়। ঠিক আছে, এছাড়াও ফসল উৎপাদন কমে যায়। তুমি বলতে পারো ফসল উৎপাদন কমে যায়, তার মানে কি, ওই যে ওজোন স্তর ধ্বংসের ফলে তাপমাত্রার যে তারতম্য ঘটে, তার ফলে কিন্তু কৃষক ভাইদের যে ফসল সেগুলো তাদের উৎপাদন হার কিন্তু কমে যায়, ফসল ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং উষ্ণতার তারতম্য ঘটে, আবহাওয়ার পরিবর্তন ঘটে, ফলে ফসল ঠিকঠাক হয় না। আর কি বলতে পারি, এছাড়াও আমরা বলতে পারি বিভিন্ন জলজ যে জীব, জলজ বিশেষ করে অ্যালগি, তারপরে রয়েছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো উপকারী ব্যাকটেরিয়া, সেই সমস্ত অ্যালগি ব্যাকটেরিয়া এগুলো ওজোন স্তর ধ্বংসের ফলে এরা ধ্বংস হয়ে যায়, এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে এরা। ফলে এরা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। ছোট ছোট যেগুলো জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, এগুলো কিন্তু অনেকটাই এই ওজোন স্তরে যে ছিদ্র, ওজোন হোল সৃষ্টি হয়, যার ফলস্বরূপ ওজোন স্তর ধ্বংসের ফলস্বরূপ কি হয়, ইউভি রে পৃথিবীতে চলে আসছে এবং যার ফলে জলজ যে অ্যালগি ব্যাকটেরিয়া এগুলো ধীরে 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 কিন্তু হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে এদের সংখ্যা। এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন তোমার ওজোন স্তর ধ্বংসের ফলে কি হয়,
দেখো এগুলোই মোটামুটি তুমি লিখে দেবে যে উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যায়, স্কিন ক্যান্সার হয়, সানবার্ন হয়, ফসল উৎপাদন কমে যায় এবং জলজ বিভিন্ন তোমার অ্যালগি ব্যাকটেরিয়া এগুলো ধ্বংস হয়ে যায়। এছাড়াও যেটা বলছিলাম আমি, আমাদের অনেক সময় দেখা যায় জীবেদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়, তোমার জিনগত বিভিন্ন পরিবর্তন ঘটে, জেনেটিক রোগ যেটা জেনেটিক ডিজিজ যেগুলো সেগুলো হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওজোন স্তর ধ্বংসের কুফল বা কুপ্রভাব, বা ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে কি কি হয় তার উত্তর। একটুখানি সুন্দর করে মেন পয়েন্টগুলো পয়েন্ট আউট করে লিখে দিলেই কিন্তু পুরো নম্বর তুমি পেয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? পরিবেশের জন্য ভাবনা থেকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা, একটি প্রশ্ন, ওজোন কিভাবে সৃষ্টি হয়, তার সঙ্গে ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো, তার সঙ্গে অথবা ওখানে বলতে পারো ওজোন স্তর ধ্বংসের সিএফসির ভূমিকা, এবং অবশেষে ওজোন স্তর ধ্বংসের ফলাফলগুলি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আমি আগেই বলেছি, আবারও মনে করিয়ে দিই, তোমাদের পরিবেশের জন্য ভাবনা পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে কিন্তু ফুল ক্লাস, ফুল ভিডিও তোমাদের অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা চাইলেই কিন্তু সেখানে গিয়ে দেখে আসতে পারো। অবশ্যই দেখবে, কারণ সেখানে সম্পূর্ণটা একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বিস্তারিত ভাবে তোমাদের জানানো হয়েছে। ঠিক আছে, আজকে কিন্তু সামারি ক্লাস, খুব সংক্ষেপে যেগুলো মেনলি পরীক্ষার জন্য আমরা দেখে যাব সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। নেক্সট আমাদের প্রশ্ন যেটা মাধ্যমিক 2027-এর জন্য, সেই প্রশ্নটি হলো গ্রিন হাউস এফেক্ট কি? এটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়। গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি একটুখানি বলে দিই। গ্রিন হাউস এফেক্ট, দেখো আমরা গ্রিন হাউস বলতে কি বুঝি? শীতের দেশে দেখবে যখন ভয়ঙ্কর ঠান্ডাগুলো নেমে যায়, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস হতে হতে যখন অনেকটা নেমে যায় নিচে, তখন কি হয়, শীতের দেশে যে সমস্ত জলজ প্রাণী এবং গাছপালাগুলো থাকে তারা কিন্তু, যেহেতু চারপাশে সব বরফ, তাই তাদের মৃত্যু ঘটা উচিত ছিল, কিন্তু এমনটা হয় না। শীতের দেশে গাছপালাগুলো বেঁচে থাকে এবং জলজ মাছ যারা জলজ যারা প্রাণী তারাও কিন্তু বেঁচে থাকে, অদ্ভুতভাবে বেঁচে থাকে। এই জায়গাটাতেই গ্রিন হাউস কথাটি লুকিয়ে আছে। গ্রিন হাউস হচ্ছে কাঁচের একটি ঘর, যেখানে বিভিন্ন অর্কিড, বিভিন্ন ফুল ফলের গাছ রেখে দেওয়া হয়, এবং বাইরের যে ভয়ঙ্কর তাপমাত্রা, সেই তাপমাত্রা কাঁচের ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না, ঘরটি উষ্ণ থাকে। ঠিক আছে, সেই ঘরটাই হচ্ছে গ্রিন হাউস। কেন এমন থাকে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? না, বাইরের থেকে যে লাইট, তাপ, হিট যেটা প্রবেশ করছে, সেটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের লাইট বা তাপ, হিট বলতে পারো। তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন? যেটা কাঁচের ঘরে প্রবেশ করবে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের। বেসিকটা একটু বুঝে নাও। এটা কি হয়, সহজে কাঁচকে ভেদ করে কিন্তু ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে, গ্রিন হাউসের ভেতরে। এটা যদি গ্রিন হাউস কল্পনা করি, তার ভেতরে কিন্তু ওই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যেটা আপতিত রশ্মি, যেটা সূর্য থেকে আসছে, সেটা ঢুকে পড়ে। এবারে ওই হিটটা ভিতরে ঢোকার পরে কি হয়, ঘরটা গরম হয়ে যায়। এবার সেখান থেকে প্রতিফলিত যে তরঙ্গ, সেটা কিন্তু দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ সেটাকে আমরা বলি, তার নাম আছে, একটা বিশেষ নাম, সেটা হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড রে, ইনফ্রারেড রশ্মি বা রে, সেটা কিন্তু কেমন না, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ইনফ্রারেড। এবার তরঙ্গ দৈর্ঘ্য যদি দীর্ঘ হয়, তাহলে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ভেদন ক্ষমতা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হবে, তার ভেদন ক্ষমতা তত কম হবে, যার ফলস্বরূপ কি হয়, ওই কাঁচের ঘরে একবার ঢোকার পরে প্রতিফলিত রশ্মিগুলো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বড়, তাই তাদের ভেদন ক্ষমতা কমে যায়, তারা বেরোতে পারে না। ফলে কাঁচের ঘরটা অনেকক্ষণ গরম থাকে, এবং সেই গরমে বাইরের ভয়ঙ্কর তাপমাত্রা, মানে কি বলবো, ভয়ঙ্কর ঠান্ডা যেটা, সেটা কিন্তু প্রবেশ করতে পারে না। ফলে ভেতরটা গরম থাকে, ফলে ভেতরে বরফ জমে না, যার ফলে শীতের দেশে ওই গ্রিন হাউসের ভেতরে অর্কিড, ফলমূল যে গাছপালাগুলো রাখা হয়, সেগুলো কিন্তু জীবিত থাকে। বেসিক বোঝা গেল। এবারে আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, দেখো, যেমন N2O, নাইট্রাস অক্সাইড, মিথেন,
কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ঠিক আছে। এই গ্যাসগুলো হচ্ছে প্রচন্ড রূপে এরা কি করে, সূর্যের যে তোমার হিট সেটাকে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে। সূর্যের তোমার তাপমাত্রাকে সংগ্রহ করে নিতে পারে, সরি। এবং এরা কি করে না, দেখো, ধীরে ধীরে তাপ সংগ্রহ করে ধরে রাখে বলে পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এই ঘটনাটাই হচ্ছে তাপমাত্রা যে বেড়ে যাওয়ার ঘটনাটা, যেটা গ্রিন হাউস এফেক্ট, তার ফলস্বরূপ কি হচ্ছে না, আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে, যেটাকে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস এফেক্টের সঙ্গে বিশ্ব উষ্ণায়ন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং এই নামেই কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে। তো গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে যদি বলে তা আমরা বলবো, তাহলে কি বলবো না, প্রত্যেক বছরে পৃথিবীর গড় উষ্ণতা 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে ইনক্রিজ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বলবো গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ পৃথিবী গরম হচ্ছে, ঠিক আছে। এখন দেখো, এই যে বায়ু দূষক যে গ্যাসগুলোর কথা বললাম, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, যাদের মধ্যে দেখো মিথেনটা হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাস, আর এই যে সিএফসি, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে অজৈব গ্রিন হাউস গ্যাস। চারটে গ্রিন হাউস গ্যাসের নাম তোমরা মনে রেখো: নাইট্রাস অক্সাইড N2O, CH4 মিথেন, CO2 কার্বন ডাইঅক্সাইড এবং CFC ক্লোরোফ্লুরোকার্বন। এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে থাকে কার্বন ডাইঅক্সাইড, যেটা গ্রিন হাউস এফেক্টে সবচেয়ে বেশি দায়ী। আর এককভাবে কিন্তু সিএফসি কম পরিমাণে থাকলেও এর হিটকে অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু বাকি সকলের চেয়ে বেশি। এইটা মাথায় রেখো, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ দিন দিন বাড়ছে বলেই কি হচ্ছে না, পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা প্রতি বছর কিন্তু একটু একটু করে বেড়ে যায়। এবং এমন একদিন আসবে যেদিন কিন্তু, এখন দেখো হিট যেটা ইনক্রিজ হচ্ছে না, ধীরে ধীরে 40-42 এই টেম্পারেচার কিন্তু নর্মাল হয়ে গেছে এখন গরমের সময়, তাই না। এই ঘটনাটাকেই, অর্থাৎ পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাওয়াকে আমরা বলবো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এর সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের দিয়ে দেয় বিশ্ব উষ্ণায়নের কুফল কি কি, অর্থাৎ ক্ষতিকারক দিক কি কি রয়েছে, আর বিশ্ব উষ্ণায়ন দূরীকরণে কি কি ভূমিকা পালন করতে হবে, মানে কি করে দূর করা যায়, এ দুটো নিয়েও একটু আলোকপাত করছি তোমাদের সামনে। দেখো, আমরা প্রথমেই বলবো বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব, ক্ষতিকর দিক কি আছে। প্রথম যেটা দেখো, বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব নিয়ে একটু বলি। ক্ষতিকর প্রভাব, এগুলো সবই দেখো টেক্সট বুকে রয়েছে, তোমরা আশা করি ইতিমধ্যে পড়েও ফেলেছো। আবার অলরেডি আমি বলেছি, এ নিয়ে বিশদ আলোচনা আমি আমার চ্যানেলেও পরিবেশের জন্য ভাবনা পার্ট 1 পার্ট 2 ক্লাসের মাধ্যমেও করেছি। তবুও আজকে আরো একবার জাস্ট বেসিকটা তোমাদের একটু শিখিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমার এই বকবক, একটুখানি শুনে নাও, আশা করি তোমাদের কাজে লাগবে। তো আমাদের এখনকার আলোচনা বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব, তাই তো। তো দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রথম কথা হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলস্বরূপ কি হয়, আমাদের যে সুমেরু এবং কুমেরু দুই জায়গাতে কিন্তু প্রচুর বরফ রয়েছে, হিমবাহ রয়েছে, সেইগুলো কিন্তু গলতে শুরু করেছে। এবং সেগুলো গলার ফলে কি হয়, পৃথিবীর যে স্থলভাগের আয়তন সেটা ধীরে ধীরে কমবে, আর জলভাগের আয়তন বাড়বে। এমনিতেই আমাদের জানি 4 ভাগের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো সেক্ষেত্রে এক সময় সুমেরু কুমেরুর বরফ গলতে গলতে গোটা পৃথিবী কিন্তু ধীরে 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 জলের তলায় নিমজ্জিত হয়ে যাচ্ছি, মানে আমরা ডুবতে চলছি, তাই না। তো এই যে ডুবন্ত পৃথিবী আমরা বলতে পারি, সেটা নিজের দোষেই কিন্তু আমরা কি করছি না, পৃথিবীর গড় উষ্ণতাকে বাড়াচ্ছি বায়ু দূষণের ফলে। এবং বায়ু দূষণের ফলে আবার সুমেরু কুমেরুর বরফ গলছে, আর যার ফলে ধীরে 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 হাজার হাজার প্রাণীর কিন্তু এক সময় সলিল সমাধি ঘটে যাবে জলের তলে। নাম্বার 2, আর কি কুপ্রভাব বলতে পারি আমরা। প্রথমে তো আলোচনা করলাম আমরা উষ্ণতা বাড়ছে, এছাড়াও দেখো আবহাওয়ার খামখেয়ালিপনা। এটা আবার কি না, এই বিশ্ব উষ্ণায়নের ফলে কখনো কখনো অতিবৃষ্টি, কখনো কখনো আবার অনাবৃষ্টি, অর্থাৎ কৃষকের যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হচ্ছে না,
আবার যখন বৃষ্টির দরকার নেই তখন আবার অতিবৃষ্টিতে সব লন্ডভন্ড করে দিচ্ছে। অর্থাৎ এক কথায় বিশ্ব উষ্ণায়ন ডাইরেক্টলি একদম ফসলের উপরে প্রভাব বিস্তার করছে, ফসলের উৎপাদন কমিয়ে দিচ্ছে এবং কৃষকের কি হচ্ছে, সমস্ত স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে। আগামী দিনে চাষবাসের ক্ষেত্রে, বিশেষ করে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের যে আবহাওয়ার খামখেয়ালিপনা তোমাদের বললাম, এটা কিন্তু চরমভাবে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে, এছাড়াও বিশ্ব উষ্ণায়ন এছাড়াও কি করে না, বিশেষ করে তোমার বিভিন্ন যারা সামুদ্রিক প্রজাতি রয়েছে, বিশেষ করে তোমরা নাম জানো ওই যে মরু ভালুক, হ্যাঁ, ওখানে রয়েছে পেঙ্গুইন যারা রয়েছে, সেই সমস্ত প্রাণীদের যে আবাস স্থল হচ্ছে বরফের দেশ, তারা বরফ ছাড়া বাঁচতে পারে না, কিন্তু সেই সকল জায়গার বরফগুলো গলে গিয়ে তারা কিন্তু আজ আশ্রয় হারা হয়ে পড়ছে। ফলে অচিরেই কিন্তু পৃথিবীর প্রচুর প্রজাতি যারা ধ্বংসের মুখে রয়েছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর যে তোমার জীবকুলের যে ভারসাম্য, সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে দিচ্ছে, মানে বিনষ্ট করছে, এগুলো আমরা কিন্তু বলতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেটা কি ছিল? গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা কি বুঝি, অথবা ওখানে প্রশ্ন করতে পারে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝো, এর জন্য তোমার দায়ী কয়েকটি গ্যাসের নাম, এবং সেই সঙ্গে তোমার বিশ্ব উষ্ণায়নের যে কুপ্রভাব সেগুলো আলোচনা করো। তার সঙ্গে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন দূরীকরণের উপায়, দূর করবার উপায়, বিশ্ব উষ্ণায়ন কিভাবে রোধ করা যায়, এই হচ্ছে আমাদের আজকের শেষ আলোচনা। দূর করবার উপায়। দেখো, বিশ্ব উষ্ণায়নকে রুখতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, যেগুলো বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সিএফসি, এবং আমরা বলেছিলাম তোমার ওখানে কি বলেছিলাম, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, আর সেই সঙ্গে কিছু পরিমাণে মিথেন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস মেনলি। এই সমস্ত গ্যাসের যে উৎপাদন, সেই জায়গাটাকে আমাদের বন্ধ করতে হবে। দেখো, আমরা জানি বায়ুমণ্ডলে দহন, পচন, গলন, বিয়োজন ইত্যাদি প্রক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিশেষ করে আধুনিক সভ্যতায় আমাদের প্রচুর পরিমাণে কলকারখানা আমরা তৈরি করেছি, যানবাহন প্রচুর পরিমাণে হয়ে গেছে, তাদের যে নিঃসৃত ধোঁয়া, সেখানে প্রচুর কার্বন ডাইঅক্সাইড রয়েছে, যা বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস এর পরিমাণ বৃদ্ধি করে এবং যেটা বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বড় দায়ী। সুতরাং আমাকে সবার আগে কি করতে হবে? জীবাশ্ম জ্বালানির দহনকে বন্ধ করতে হবে। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, ডিজেল, পেট্রোলিয়াম, এগুলোর ব্যবহারকে কমাতে পারলেই কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়নকে অনেকটাই কমিয়ে দিতে পারবো। নাম্বার 2, আর কি করতে পারি আমরা বিশ্ব উষ্ণায়নকে রোধ করার জন্য? নাম্বার 2 হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। দেখো, একটি গাছই পারে যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করতে, পরিবর্তে অক্সিজেনকে ত্যাগ করতে, তাই না? তাহলে প্রচুর পরিমাণে গাছ লাগাও, যাতে করে পৃথিবীর যে সবচেয়ে বেশি এফেক্টেড হয়, যার জন্য সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেকটা কমে যাবে গাছ লাগালে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা লিখবো, বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে। নাম্বার 3, আর কি করতে পারি? আমরা যে নাইট্রোজেন ঘটিত সারটা ব্যবহার করি ফসল উৎপাদনের সময়, সেই নাইট্রোজেন ঘটিত সারকে বর্জন করে তার পরিবর্তে আমরা জৈব সার ব্যবহার করব। বিভিন্ন রকম জৈব সার ব্যবহার করলে সেটাও কিন্তু আমাদের গ্রিন হাউস এফেক্টকে, বিশ্ব উষ্ণায়নকে অনেকটাই কিন্তু রোধ করতে সক্ষম। এছাড়াও সবার শেষে, পরিশেষে যেটা আমরা বলবো সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। দেখো, বিশ্ব উষ্ণায়ন শুধু তোমার বা আমার সমস্যা না, এটা গোটা দেশেরও সমস্যা না, এটা ওয়ার্ল্ডের সমস্যা, পৃথিবীর একটা সমস্যা। সুতরাং প্রত্যেকটি দেশকে সমানভাবে, আন্তরিকভাবে কিন্তু এগিয়ে আসতে হবে এই বিশ্ব উষ্ণায়নকে রোধ করার জন্য। সুতরাং মানুষের মধ্যে সচেতনতা, বিশ্ব উষ্ণায়ন ঘটলে পরে আগামী দিন আমাদের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা প্রত্যেকের জানা উচিত। এবং সঠিকভাবে যদি আমরা সমাজ, রাজ্য, দেশ এবং পৃথিবী যদি সচেতন হই, তবেই কিন্তু সম্মিলিতভাবে, যৌথভাবে, সবাই মিলে মিলিতভাবে কিন্তু বিশ্ব উষ্ণায়নকে আমরা রোধ করতে পারবো। ঠিক আছে। তো দেখো, এর পরেও এগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চেন পরিবেশের জন্য ভাবনা থেকে। এর পরেও আমরা
আরো বিভিন্ন কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসে দেখবে। পরিবেশের জন্য ভাবনা যে ক্লাসটি ইতিমধ্যে চ্যানেলে দেওয়া হয়েছে, সেখানে ডেসক্রিপশনে গিয়ে ওখানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে পরিবেশের জন্য ভাবনার। সম্ভবত পরিবেশের জন্য ভাবনার যে পার্ট 2 ক্লাসটি রয়েছে তার যে ডেসক্রিপশন সেখানে পেয়ে যাবে পরিবেশের জন্য ভাবনার পিডিএফটি একবার খুলে নিয়ে সেখান থেকে প্রশ্নগুলো টুকে নিতে পারো, অথবা একটি ক্লিক করে সেখান থেকে একটা প্রিন্ট আউট বের করে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি রেডি রাখতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আমরা পড়াশোনা খুব ভালোভাবে শুরু করব, বিশেষ করে সায়েন্স গ্রুপ। এখানে দেখো হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। সায়েন্স গ্রুপ এমন কোনো বিষয় না যে এখানে গল্পের মাধ্যমে তুকি তাকি দিয়ে তুমি রেজাল্ট করে বেরিয়ে যাবে, হবে না। পরিষ্কার কথা একদম। তুমি খাটবে, তুমি তার ফল হাতে নাতে পেয়ে যাবে। ঠিক আছে? এখানে ম্যাথ বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, লাইফ সায়েন্স বলো, 100 পাওয়া কিন্তু সবটাই তোমার উপরে নির্ভর। তুমি চাইলেই সায়েন্স গ্রুপে ভালো রেজাল্ট করে কিন্তু হাসতে হাসতে মাধ্যমিকে বেরিয়ে যাবে, আর না চাইলে তার ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর। সায়েন্স গ্রুপ নিয়ে এখন থেকেই সিরিয়াস হবে, কারণ এই গ্রুপটার রেজাল্টই গোটা মাধ্যমিকের রেজাল্টের উপরে কিন্তু, এই সায়েন্স গ্রুপের রেজাল্টের উপর মাধ্যমিক নির্ভরশীল। সুতরাং প্রত্যেকে অল দ্য বেস্ট পরীক্ষার জন্য, আগাম শুভেচ্ছা। প্রস্তুতি সেইভাবে নাও। 2000 মিশন মাধ্যমিক 2027কে সামনে রেখে একটা নির্দিষ্ট লক্ষ্যে তুমি এগিয়ে চলো। আমরা শুধুমাত্র তোমাদের হেল্প করতে পারি, কারণ আমরা তোমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। বাট আসল গুলিটা কিন্তু তোমাকেই চালাতে হবে। ঠিক আছে? পড়াশোনা তোমাকে মন দিয়ে করতেই হবে, এর কোনো বিকল্প কিন্তু নেই। টোটকা, ওষুধ, পুরিয়া, ঠিক আছে, মাদুলি, এগুলো এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা পড়বো, পড়বো এবং পড়বই। হার্ড ওয়ার্ক, এর কোনো বিকল্প নেই। খেটে যাও, ফলের আশা করার দরকার নেই, রেজাল্ট তোমার ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে। আবারও শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি আজকের ক্লাস। আমি আবারও খুব শীঘ্রই আসবো। তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান, মাধ্যমিকের যে গণিত প্রকাশ বইটি রয়েছে, সেই ম্যাথামেটিক্স ক্লাস, সবগুলো নিয়েই চলবে তোমাদের মিশন মাধ্যমিক 2027-এর জন্য আমাদের বিভিন্ন ক্লাস। তো প্রত্যেকে, আবারও বলছি, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, এবং এভাবেই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের সঙ্গে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।